বাচ্চাটা নষ্ট করনি কেন এখনো? ইয়াজের কথার পৃষ্ঠে কথা বলার মতো অবস্থায় নেই মিতুর। এলোমেলো বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে সে বিছানায়। পাশে সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায় বিছানায় গা ঢেকে রেখেছে স্বয়ং ইয়াস মির্জা। ভোর হওয়ার পথে, তবে এখনো দিনের আলো দৃশ্যমান নেই। ঘড়ির কাঁটা কততে ঘুরছে তাও জানে না মেয়েটা। ইয়াজের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। আর তার তো নিঃশ্বাসই চলছে না বলতে গেলে। খানিক আগেই ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আরেক দফা তছনছ করে দিল তাকে। বাদ দেওয়ার সময়টা অবধি পেল না সে। কি- আজ কিন্তু ইয়াজ কোনো ধরনের নেশাক্ত নয়, সম্পূর্ণ সজ্ঞানে। কথায় আছে, একবার লুকিয়ে ধরা পড়ে গেলে আর লুকানোর কিছু থাকে না। ইয়াজের হতে পারে তাই হয়েছে। এতদিন তার অবচেতন সত্তা এই হিংস্রতা করলেও আজ সম্পূর্ণ সজ্ঞানে হুঁশে থেকে মৃত্যুর জখমে জখমে জর্জরিত শরীরটা এক বিন্দু টেনে এদিক ওদিক সরাতে পারার সামর্থ্য নেই। আর না তো হা করে কোনো শব্দ উচ্চারণ করে। ইয়াজ উঠে বসল। হিংস্র দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা মেয়েটিকে দেখল। চোখে মুখের অবস্থা দেখে বোঝার উপায় নেই মনের ভিতরে কি চলছে বা চলতে পারে। মেঝেতে পড়ে থাকা পোশাকগুলো হাত নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে ছুটল। ঘণ্টাখানেক এর মাথায় বের হলো গোসল করে। মৃত্যু তখনও এক অবস্থায় পড়ে আছে। গোটা ঘরের অবস্থা দুর্বিষহ। ভাঙাচোরা জিনিসপত্র একগাদা ভাঙা কাঁচ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইয়াস তোয়ালেতে মাথা মুছতে মুছতে এসে দাঁড়ালো মৃত্যুর সামনে। গম্ভীর কণ্ঠে বলল, কাল টাকা রেখে যাব। আমার লোক এসে নিয়ে যাবে হসপিটালে। অ্যাবর্শন করিয়ে নিও। এই কথার কোনো নড়চড় হলে কি হবে আন্দাজ আছে? মৃদু জবাব দেয় না, দিতে পারে না। নোনা জল আঁখি ভেদ করে গালে গড়িয়ে পড়তে কাটা অংশগুলো জ্বলে ওঠে। আজকের হিংস্রতা কে কি দিয়ে পরিমাপ করা যায় জানা নেই মৃদুর। এই জীবনে কতটা দায়ী করা যায় তার আজকে এই অবস্থার জন্য সেটাও জানা নেই। নিজের জন্ম এক ছন্নছাড়া ঘরে, পিতৃহীন পরিচয়বিহীন। সে নিজেও এক পাপী নারী। অবৈধ সন্তান পেটে নিয়ে সেই পুরুষের বাড়িতে পড়েছে, যাবে কোথায়? কে আছে? রাস্তায় 10টা কাক শকুন ছিঁড়ে খাওয়ার মতো। মাথার উপর একটা আশ্রয়, একজন মা, একজন পরিবার। আর এক পুরুষের কাছে অসম্মানিত হওয়া ঢের ভালো বলে মনে করেছিল সে। ইয়াস মেয়েটার বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে হেসে বলল, তোমাকে আমি মেরে ফেলতে চাই না। তার কারণ তো তুমি জানো। আমি অপারগ, বাধ্য হয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে। আমার দুনিয়ায় একটা অংশ দুর্ভাগ্যবশত এখন তোমার উপর নির্ভরশীল। তোমার দুনিয়া তছনছ হয়ে গেল, তোমার আর জীবনে আর জায়গা নেই। ততদিন বাঁচিয়ে রাখবো। আর আমার কথা মতো চললে তারপরও বেঁচে থাকবে তুমি। আগে সজ্ঞানের কাছেই না আসলেও আর সম্পূর্ণ সজ্ঞানের শাস্তিস্বরূপ এই ঝামেলা কালকের মধ্যে সরিয়ে ফেলবে। মাইন্ডেড। দরজার ওপাশে মৃদু করাঘাতে আওয়াজ পাওয়া গেল, ভারী মেলে কণ্ঠস্বর ক্রমাগত ডেকে যাচ্ছে অন্য এক রমণীর নাম করে। মিতু চোখ বুঝে নিল। ওপাশে ইয়াস মির্জা দুনিয়া দাঁড়িয়ে আছে। ভোর হয়েছে, আজান পড়বে তার জন্য হয়তো। ইয়াস শক্ত কণ্ঠে বলল, 10 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে বাইরে যাবে। আবার রিপিট করছি, আমার দুনিয়া তছনছের চেষ্টা করলে দুনিয়া থেকে তোমাকে সরিয়ে ফেলতে 1 মিনিটও সময় লাগবে না। আপনার সেই দুনিয়া তিতির নামে মেয়েটাকে আনতে এত মরিয়া, তাহলে নিয়ে আসছেন না কেন? এতক্ষণ প্রথম মুখ খুলল মিতু। তিতিরের নাম কানে আসতে মস্তিষ্ক অগ্নিবর্ষণ হলো যুবকের। পুরুষের এই লম্বা হাতের আঙ্গুলের গুলো মুঠ হয়ে গেল, চোয়াল কঠিন হয়ে গেল। দাঁত কিরমির করতে করতে একদম ঝুঁকে আসলো মেয়েটার উপর। হেসে বলল, সে কৈফত চাওয়ার তুই কে? তোকে মারছি না, এটাকে খুশি মনে করে সাহস দেখাবি না। আমার স্বার্থে অন্য কারো হাত লাগলে তার সব গুড়িয়ে দিব আমি। যা বললাম কর। সব প্রমাণ ঈশানকে ইঙ্গিত করছে। এটা কি সত্যি? এটা সম্ভব? তোমার মনে হয় এটা? স্ত্রীর কথায় প্রতিউত্তর করতে পারল না সাজিদ। সারাদিনের ব্যস্ততা পার করে খানিক আগে বাড়ি ফিরছে। এখনো গায়ের পোশাকও বদলায়নি। বিছানার উপর থ মেরে বসে আছে। হাতের নিচে চেপে রাখা এক গাদা কাগজ অনিমা এক এক করে দেখছে। মেয়েটা কাঁদছে। সাজিদের আনা চোখ জ্বালা করছে। কি করছে তো? অনিমা বিছানায় ঠেকালো সাজিদের শীতল হাতের উপর
হাত ছোঁয়ালো, নরম কণ্ঠে বলল, আমি ঋতু রুষা সেই অল্প বয়স থেকে ওঠা বসা করছি তোমাদের সাথে। তোমাদের ছেলেদের গ্রুপে এসে আমরা ৩টে মেয়ে ঢুকে গেছিলাম। কখনো অন্য দৃষ্টিতে দূর, বাজে কোনো ইশারা ইঙ্গিত পাইনি কারো থেকে। সারা জীবনটা ভাইয়ের মতো আগলে রেখেছে ওরা। সাজিদের মুখটা অন্ধকার হয়ে গেল, ঘামার্ত মুখটা ডান হাতের উল্টো পিঠ মুছল, শীতল কণ্ঠে বলল, এই প্রমাণগুলো আমি কাউকে দেখাইনি। আমি নিজেই সহ্য করতে পারছি না, মানতে পারছি না, নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছি। আর কতদিন? আমি একজন পুলিশ অফিসার, চাকরি জীবনে কয়েক বছর একটা দুর্নীতি বরদাস্ত করিনি আমি। কিন্তু আজ দেখো, আমি নিজের অজান্তে থমকে দাঁড়িয়েছি। একজন আসামিকে একগাদা প্রমাণ হাতে নিয়ে আমি আমার করণীয় বুঝতে পারছিলাম। ভেজা চোখ জোড়া ওড়নার অংশ মুছে ফেলল অনিমা। কাগজপত্রগুলো বিছানায় রাখতে রাখতে আচমকা দৃঢ়কণ্ঠে বলল, আমি বিশ্বাস করি সার্জিৎ, ওই ছেলেটাকে আজ থেকে চিনি না আমরা। বুদ্ধি হওয়ার পর থেকে, যে বয়সে কোনো অনুভূতি তৈরিও হয়নি আমাদের, নারী পুরুষের পার্থক্য বুঝিনি আমরা, তখন থেকে আজ পর্যন্ত। তোমরাও এমন সময় দুষ্টুমি করছো, কিন্তু ঈশানকে কখনো এসব বিষয়ে কর্ণপাত করতে দেখিনি। সাজিদ জবাব দিতে দ্বিধা করে সামান্য, অতঃপর শান্ত কণ্ঠে বলল, প্রমাণ অন্য কথা বলছে অনিমা। একটা প্রমাণ হাতে নিয়ে কথা বলছি না আমি। সব প্রমাণ ঈশানের বিরুদ্ধে, সেই শুরু থেকে শেষ পর্যন্ত। তো ভিকটিম নকে যে এভিডেন্স পাওয়া গেছে সেটাও ঈশানের ব্লাড গ্রুপের সাথে মিলে যায়। বাইক ও শার্টের বোতাম, টাইমিং, সব থেকে বড় কথা, ও নিজ মুখ থেকে দৃঢ়ভাবে অস্বীকার করে না। আমি নিজে ওর কাছে গিয়েছিলাম কথা বলতে, দেখা হয়নি, তবে ফোনে কথা হয়েছে। ও অস্বীকার করছে না এসবের। কেন? অনিমা স্তব্ধ হয়ে বসে রইল। ঈশান এই অ্যালিগেশনগুলো অস্বীকার করছে না মানে? তবুও কিছু একটা ভুল আছে সাজিদ। আমরা সারা জীবন যা চোখের সামনে দেখে যাই, আদতে কিন্তু তা নাও হতে পারে, তাই না? কে জানে আমাদের চোখে ধুলো দেওয়া হচ্ছে। এসব কি ভাবিনি সাজিদ? ভেবেছে, ভাবতে ভাবতে এত দূরে এগেছে। নিজের অজান্তে ঈশানের বিরুদ্ধে প্রমাণগুলো লোপাটে চিন্তাভাবনায় মরিয়া হয়ে উঠছে সে। নিজের কার্যক্রমে নিজেই লজ্জিত সে। সাজিদ গম্ভীর অথচ মলিন সুরে বলল, আমি নিজেও মানতে পারছি না। উপরে উপরে প্রমাণের বড়াই করলো, আমার অবচেতন মন বাধা দিয়ে যাচ্ছে বারংবার। আজ জানো কি করছি আমি? সাজিদ ছেলেমানুষি ভঙ্গিতে কৈফিয়ত দেওয়ার ওসিলায় ঘুরে বসলো অনিমার দিকে। অনিমার হাত দুখানা নিজের হাতের মুঠোয় নিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি করেছি জানো? ডিজি স্যার ডেকেছিল। কি কি এভিডেন্স পেয়েছি বা কাউকে ইউনো আমি কি করছি? আমি চুপ করে থেকেছি, সজ্ঞানে একটা বিশাল মিথ্যে কথা বলে ফেলেছি। বলেছি কোনো প্রমাণ পাইনি। অনিমা স্পষ্ট দেখছিল স্বামীর করুণ দশা, অপরাধবোধে জর্জরিত মুখখানা। বন্ধুর বিরুদ্ধে প্রমাণ সাজাতে হিমশিম খেয়ে যাচ্ছে বেচারা। দ্বিধাদ্বন্দ্বের চূড়ান্তে দাঁড়িয়ে আছে অনিমা। দু হাতে জড়িয়ে নিল স্বামীকে, শান্ত স্বরে বলল, ঈশানের সাথে মুখোমুখি কথা বললাও তুমি কালকে। তুমি যে ইয়াস মির্জার কথা বলেছিলে, ওর বিরুদ্ধে প্রমাণ খুঁজো, রুষার পিছু ছেড়ো না। ওদের দুজনের কানেকশন আছে আমার দৃঢ় বিশ্বাস। এটা ক্লিয়ার করো আগে, তারপর না হয়। তারপর? তারপর আর কি? কি বলতে চাচ্ছ অনিমা? সেটা খুব ভালো করে জানা আছে সাজিদে। কিছু সুবিধা করতে না পারলে শেষমেশ ঈশানকে অ্যারেস্ট করতে বাধ্য হবে সে। ইয়াস মির্জা দেশে থাকে না, সিঙ্গাপুরে থাকে। সেখানে লোকটার প্রকাশ্যে খুব একটা পরিচিত নেই। প্রকাশ্যে তিনি অন্তত ভালো মানুষ, একটা বুক শপের মালিক। তবে গোপনে অনেক কিছু আছে। দেশে তার পাত্তা পাওয়া যায় না। ওদিকে সিঙ্গাপুরের সরকার তাদের নাগরিকের তথ্য ফাঁস করতে নারাজ। আর রুষার বিরুদ্ধে প্রমাণ আমি অনেক আগে পেয়েছি। সেটাও ঈশান দিয়েছিল ওর বিয়ের দিন। সেসব আমার কাছে আছে। অনিমা ভুরুজোড়া কুঁচকে এলো। তাহলে ওকে অ্যারেস্ট করছো না কেন? ইয়াস মির্জার খোঁজ পাওয়ার আশায় রুষার বিরুদ্ধে সব প্রমাণ আছে, এটা জানলে ওই লোক রীতিমতো সিঙ্গাপুরে গিয়ে মুখ লুকাবে। তখন নুরিকে কাজে লাগিয়ে। অনিমাকে থামিয়ে দিল সাজিদ। স্ত্রীর বুক থেকে মাথা তুলে সজোরে মাথা নাড়ল ডানে বয়ে। অনিমার বাক্যে না রাজি জানিয়ে বলল, আমার বিশ্বাস নুরির সাথে এখন আর কোনো যোগাযোগ নেই লোকটার। কারণ আহ, এর এর মধ্যে নুরির ফোনে কোনো যোগাযোগ করা হয়নি। তাছাড়া এলাকাতেও দেখা করা হয়নি। এসবের যদি চোখের ধুলো হয়, তা কী করে হয়? নুরি কেন করবে এসব? ঈশানকে ফাঁসাতে? আর ভুরু কুঁচকে তাকালো সাজিদ। কথার পিঠে প্রশ্ন ছিল, আর ভালোবাসা অন্ধ হয়ে ইয়াসকে বাঁচাতে। থমকায় সাজিদ, নড়ে চড়ে উঠে ঠান্ডা কণ্ঠে শুধায়, ইয়াস মির্জার নামে এ দেশের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। অনিমা ভুরু জোড়া কুঁচকে উঠিয়ে বলে, তা কি করে বললে?
তোমরাই যে বললে ইয়াস মির্জার নামে এদেশে কারো অস্তিত্ব নেই, তাহলে? মাথা ভন ভন করে উঠল সাজিদের। ইয়াজের খোঁজা তারা পেয়েছিল রুষার বিরুদ্ধে ওই এভিডেন্সগুলোকে তাড়া দিতে। হ্যাঁ, এটা সত্যি। ওই নামে এদেশে কারো অস্তিত্ব তারা খুঁজে না পেলেও সিঙ্গাপুরে পেয়েছে। রুষার কারবারও সব সিঙ্গাপুর মুখে। তবে এসবের সাথে বর্তমান কেসের কোনো সাদৃশ্য খুঁজে পায়নি। ওটা কেস, আর এটা এটা তো হচ্ছে অন্যরকম। তাছাড়া খোঁজ নিয়ে জেনেছে খুনের ওই সময়গুলোতে ইয়াস মির্জা সিঙ্গাপুরে। কোনো ফ্লাইট লিস্টে তার নাম নেই। তাহলে কি করে সেই পুরুষটি? অন্য দিকে ঈশানের বিরুদ্ধে এভিডেন্স স্পষ্ট। কিছু একটা মিস করে যাচ্ছে না তো? খুব ভাইটাল কিছু একটা। ইয়াস মির্জাকে মিস করে যাচ্ছে না তো, নয় কি? নিস্তব্ধ ঘরের ওপাশে প্রকৃতির তাণ্ডব চলছে জোরে জোরে। ঘূর্ণিঝড় হওয়ার কোনো পূর্বাভাস ছিল কি না মনে নেই। আধখোলা জানলাটা আর আধখোলা নেই। হাওয়ার গতিতে তা বারংবার সজোরে শব্দ করে ধাক্কা খেয়ে যাচ্ছে। জানলার এপাশে লাগোয়া পড়ার টেবিলে উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখা ঈশানের একগাদা ফাইলপত্র ভিজে একাসার। ধরলে সম্ভবত ছিঁড়ে ছিঁড়ে আসবে কাগজপত্রগুলো। দেওয়ালে পিঠ থেকে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে তিতির। এতক্ষণ কাঁদছিল মেয়েটা। ক্ষণিকের পার্থক্যে সেই কান্না শুকিয়ে গেছে। সুশ্রী মায়াবী মুখটা বরফ শীতল। চোখের পলক ফেলতে যেন ভুলে গেছে মেয়েটা। দুহাতে জামার অংশ চেপে পাথর হয়ে দাঁড়িয়েছে। ঈশান মুখোমুখি দাঁড়ালো। দুই মানবের মধ্যে সামান্য একটু ফাঁক। অন্য সময় হলে একে অপরের নিঃশ্বাস অনুভব করতে পেরে শিউরে উঠত হয়তো দুজনে। লাজুক মুখটা নত করে ঘন ঘন শ্বাস ফেলল। উত্তাল বুকের ওঠানামা আড়াল করতে চাইল তিতির, তবে আজ আর ঘটল না। ঈশানের ভেজা শরীর এখন ঘামে ভিজে উঠেছে। উদাম বলিষ্ঠ দেহের প্রতিটি কারুকার্যগুলো জল জল করে উঠছে সিক্ত হয়ে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে মুহূর্তটা অন্যরকম হতো বুঝি। উথাল পাথাল বুকের ঝড় থামতে সামনের পুরুষের ওই সিক্ত দেহটা আঙ্গুলে ছুঁয়ে দিত কি মেয়েটা? ঈশান কম্পিত হতে বারংবার ছুঁয়ে চাইছে তিতিরকে, কিন্তু অজানা অপরাধবোধ থেকে থমকে যাচ্ছে হস্ত দুখানা। ঈশান দাঁতে ঠোঁট কামড়ে ধরল। অস্থিরতা কমানোর প্রয়াস। কথাগুলো জড়িয়েছে, গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো মনে মনে। হচ্ছে না। কণ্ঠস্বর কাঁপছে, কাঁপছে সর্বাঙ্গ। ঈশান শুকনো ঢোক গিলে অসহায় কণ্ঠ বলল, আমার মুখে ভালোবাসি শব্দটা শোনার তোর বহুদিনের ইচ্ছা, তাই না? সেটা বলার সুযোগ দিবি না? সামনের মানুষটার কৈফিয়ত শোনার প্রয়োজন আছে তো? কি কি দেখলি, কি শুনলি, সেসবের থেকে আমি কি বললাম সেটা শোনা বেশি ইম্পর্ট্যান্ট নয়? তিতির কোনো ধরনের প্রতিউত্তর করল না। এবারে ঘূর্ণিঝড়ে বিশাল প্রভাব এসে পড়েছে তার দাম্পত্য জীবনে। গোছানো একটা সম্পর্কের ভিত নড়ে উঠছে ভয়াবহভাবে। তছনছ হতো আর একটু সামান্য বাকি। ঈশান দুহাতে মুখ ডলল নিজের। হাঁ করে শ্বাস নিল জোরে জোরে। অতঃপর তিতিরকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসি, আমি তোকে খুব ভালোবাসি। এতক্ষণ তো অনেক কথাই বলেছিলি, এখন আমি বলি, একটু আমার কথাগুলো শোন। তিতির আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়। ঈশানের স্পর্শ সে যে তার পছন্দ হচ্ছে না সেটার ছাপ মেয়েটার চোখে মুখে। ছটপট করে ওঠে যুবকের হৃদয়খানা। মেয়েটার মুখে এই ঘৃণা সে কখনো অভ্যস্ত হতে পারে না, সম্ভবত নয়। তিতির কণ্ঠস্বর নিচু অথচ ভীষণ দৃঢ় করে বলে উঠল, আমাকে স্পর্শ করবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। আমার প্রতি বিন্দুমাত্র অনুভূতি যদি থেকে থাকে তাহলে আমার কসম আপনি ছোবেন না আমাকে। তিতির এবার ঈশানের দৃষ্টি মেলল। মেয়েটা টানা টানা আঁখিজোড়ার রক্তলাল অগ্নিবর্ষণ হচ্ছে সেখান থেকে। আমার যা সর্বনাশ করার করে ফেলেছেন, যথেষ্ট হয়নি? আমার সম্মতিতে ছুঁয়েছিলেন আমাকে, সুতরাং আপনি আমার নামে মামলা ঠুকতে পারছি না, কারণ আপনি আমার বৈধ স্বামী। দুর্ভাগা আমি, কিছু করণীয় নেই। নিজের নারী জীবন সব সঁপে দিয়েছে আপনাকে, নিজের সব খুইয়ে বসে আছি, কিচ্ছু নেই। বাবা মা, নিজের পরিবার আগে নেই। আপাতত আপনার মতো একটা মানুষকে বিয়ে করা অপরাধে এই পরিবারটাকেও হারাতে হবে আমার। ঈশান উদ্ভ্রান্তের মতো ছুঁয়ে বসেছে তিতিরকে। দু হাতের আঁচলায় আঁকড়ে নেয় রমণীর মুখটা। থরথর করে কেঁপে ওঠে মেয়েটা, হয়তো ঘৃণার তীব্রতায়। ঈশান ঝরঝর করে কেঁদে ফেলে। ছটপট করে ওঠা হৃদয়টাকে দমিয়ে ব্যগ্র কণ্ঠে আর্তনাদ করে বলে, আমাকে ছেড়ে কোথায় যাবি তুই? কে আছে তোর? আমার কি হবে তারপর?
তোকে ছাড়া বাঁচা শিখিয়ে দিয়ে যা তিথি। তোকে ছাড়া কিভাবে বাঁচবো সেটা বুঝিয়ে দে। শিখিয়ে তারপর সেখানে যেখানে যাবি যা। তিতির বাঁকা হাসলো, পাথরের মতো স্তব্ধ সে এখন অবধি। বিবাহিত জীবনে 3 মাস এতটা প্রেম কবে পড়ে গেল দেওয়ান সাহেব? অপছন্দের এই আমি হুট করে বেঁচে থাকার কারণ হাস্যকর। তিতিরের কথাগুলো কেমন অস্পষ্ট লাগলো ঈশানের কাছে। মেয়েটার বাঁকানো কোমরে থাবা বসিয়ে চেপে ধরল দেওয়ালের সাথে। কানের নিম্ন অংশ অন্য হাতে আঁকড়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে হেসে বলল, মায়া জানিস তুই? জাদু জানিস? আপনি জানেন মায়া, আর এটা ভয়ঙ্কর। ঈশান আশ্বাস দেওয়ান, মায়া ছলনা বড্ড ভয়ঙ্কর। আপনি আমার সাথে তাই করছেন, এত এত মেয়ের স্বাদ নিয়েছেন। তারপর আমিও ভিকটিম কেন হলাম? আমাকে বিয়ে করে সাজিয়ে গুছিয়ে বৈধ উপায়ে চরিত্র হরণ করলেন। ছি! ঈশান ব্যস্ত হলেন। সে যা বলতে চায় বলতে পারছে না, গলায় আটকে আসছে। সব কথাতেই বলতে পারছে, এই একটা কাঙ্ক্ষিত কথা বাদে। ঈশান মুখ খুলল পুনরায়। এবার কি এক অজানা আতঙ্কে কথাগুলো উচ্চারিত হলো না। তিতির এ যাত্রায় সরে যেতে সজোরে ধাক্কা দিল ঈশানকে। চেঁচিয়ে উঠল এক প্রকার, আমার গা গোলাচ্ছে ঈশান ভাই, প্লিজ সরে যান, মুক্তি দিন আমাকে, মুক্তি দিন। ঈশান চেপে ধরল মেয়েটার মুখ, দাঁতে দাঁত চেপে হিসিয়ে পড়ে, সম্ভব না। কতবার বলতে হবে মৃত্যু ছাড়া তোর আমার বিচ্ছেদের কোনো পদ আমি রাখবো না। তিতির, এত সহজে আমাকে ছেড়ে যেতে পারিস না তুই। আমার কথাগুলো শুনতে হবে তোকে। কোথা থেকে মেয়েটা এত শক্তি পেল কে জানে। নিজের সমস্ত শক্তি দিয়ে ঈশানকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক প্রকার। চোখের পলকে সরে গেল ওখান থেকে। বেড সাইডে টেবিল থেকে উদ্ভ্রান্ত মতো খুঁজে বের করলো কিছু একটা। ঈশান থমকালো। তার রিভলভারটা কোথায় রাখা? ওখানেই কি? কিন্তু ওটা তো লক রাখা ছিল। চাবি? চাবি আর তার ওয়ালেট মেয়েটা অবলীলায় কিভাবে খুলে ফেললো ড্রয়ারটা। 7 পাঁচ ভাবতে ভাবতে এগোতে যাবে, তার আগে আচমকা মেয়েটার হাতে কিছু একটা ছোট্ট শিশির চোখে পড়তে হতবিম্বল হয়ে গেল ঈশান। এই বোতলে এই মেয়ের হাতে এলো কোত্থেকে? মেয়েটা এটা বের করছে কোথা থেকে? ঈশান কিছু বলবে তার আগে ঢকঢক করে মুখে নিয়ে নিল সেই বোতলের তরলটুকু। ঢলে উঠল মেয়েটা। মুখটা বিকৃত হয়ে এলো তৎক্ষণাৎ। কেমন বুনো উল্লাসে হেসে উঠল মেয়েটা। হাতের শিশিটা ছুঁড়ে দিয়ে ঈশানের পায়ের কাছে শব্দ করে হাসির মাঝে বলে উঠল, এটাই চাইছিলাম, নিন, পূরণ করলাম আপনার ইচ্ছেটুকু। আপনি বলেছিলেন মৃত্যু বাদে আর কোনো উপায় নেই আমাদের বিচ্ছেদ, আর আমি বলেছিলাম যদি সেই পথে হাঁটতে হয় স্বাচ্ছন্দ্যে সেই মৃত্যু আমি গ্রহণ করলাম। আমার কথা রাখলাম। আমি আপনার ভালোবাসায় বিষ উগরে দিতে বিষ পান দিলাম। আমি মুক্তি দিলাম। ঈশান হতবিম্বল এখনো কাটেনি। মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুটো মানবে হাঁটু ভেঙে বসে পড়ল। ঈশান খপ করে হাতে তুলে নিল বোতলটা। বোতলের গায়ের নাম দেখে রক্তশূন্য হয়ে গেল চেহারা। তিতিরের খোলা চুলে মেঝেতে ছড়িয়ে আছে সাদা তরল হচ্ছে মুখ দিয়ে। ঈশান আর্তনাদ করে উঠল। উন্মাদের মতো হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। আটকে আসা শব্দগুলো উচ্চারণ করে কোনোমতে, এই পাগলি, এই কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? এই তিতির, কি খেলি এটা? তোর মুখ সাদা, এগুলো কি বিষ? তিতির। ঈশান স্পষ্ট খেয়াল করলো মেয়েটার চোখ জোড়ো উল্টে আসছে, মুখটা নীল হয়ে আসছে। তিতির সেভাবে অস্ফুট স্বরে বলল, আমাকে স্পর্শ করবে না। বিষের প্রতিটি কণা আমার দেহের রন্ধ্রে রন্ধ্রে বহিতে হবে এখন। বাঁচার জন্য ছটফট করব। শেষ সময় সব ভুলে হয়তো আপনাকে কাছে ভেদে মরিয়া হতে পারি। আপনি সায় দেবেন না। বাঁচার আকুতি করে সে মেঝেতে কাতরালো না। এটা আমার শেষ ইচ্ছা, ছোবেন না আমাকে। আপনার মতো একজন ধর্ষকের স্পর্শ জীবনে এই শেষ মুহূর্তে নিতে চাই না। কথাটা বলতে বলতে মুচড়িয়ে উঠল মেয়েটার শরীর। ঈশান আর এক দফা বাকরুদ্ধ হলো। মেয়েটার নাক মুখে লাল, ওগুলো কি রক্ত? ঈশান কাতরাতে থাকা রমণীকে সত্যি স্পর্শ করলো না, নাকি করতে পারলো না বোধহয়। দুহাত মেঝেতে ছুঁয়ে মাথা ঠেকালো মেঝেতে। শব্দ করে কেঁদে ফেললো। ভাঙা কণ্ঠে বলল, আমার মৃত্যু কবুল তিতির। তুই কোথায় যাচ্ছিস? আমার শেষ কথাটুকু না শুনে আমাকে শেষ বিদায় দিয়ে দিলি? চলে যাস না, আমি বাঁচব না তিতির। যেতে না করছি কিন্তু। হাতের কবজিতে সামান্য একটু ছোঁয়া লাগতে দুর্বল হাতটা সরিয়ে নিল মেয়েটা। দুটো শব্দ উচ্চারণ করলো, ছোবেন না প্লিজ। ঈশান আজ ধ্বংসের দিন, শ্বাস নিতে পারছে না। মুখের শব্দ আটকে আসছে। সামনে নারীটি মৃত্যুসজ্জায় কাতরাচ্ছে, অথচ তার স্পর্শ করার অনুমতি অবধি নেই। অদৃশ্য দেওয়াল সামনে। কে
যেন টেনে হিঁচড়ে পিছিয়ে নিয়ে যাচ্ছে তাকে। তিতিরের থেকে দূরত্ব বাড়ছে কেন তার? শেষ একটাবার ওই নারীটির ঠোঁটে স্পর্শ পাবে না সে। বুকে জড়িয়ে ছটপট করতে থাকা হৃৎপাখিটিকে শান্ত করতে পারবে না। মেয়েটা এটুকু দিয়ে যাবে না তাকে। ঈশান আরেক দফা আকুতি নিয়ে উঠল। ভালোবাসার ভিক্ষে চেয়ে কেঁদে উঠল কঠিন পুরুষটি। একটা চুমু এঁকে দিবি? হয় এ জীবনে পুরোটা সাথ দে, নয়তো সঙ্গে নিয়ে চল। তোকে ছাড়া এ জীবনের আমারও ফুরিয়ে আসছে। তিতির জবাব দেয় না। ছটফট করতে থাকা দেহখানা শান্ত হয়ে গেল আচমকা। ঈশান থমকে গেল এক মুহূর্তের জন্য। পরক্ষণে হু হু করে কেঁদে উঠল। মেয়েটাকে কাছে না পাওয়ার আক্ষেপে শব্দ বাড়ি খেল চার দেওয়ালের মধ্যে। ঈশান হুড়মুড় করে হাত বাড়াল তিতিরের কাছে টানতে। যুবকের এই আর্তনাদে বোধহয় প্রকৃতিও কেঁদে উঠল। হুংকার করে উঠল আকাশ। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো, ধৈর্যের কাঁপনে ভূমিকম্পের মতো। তিতিরের নিষ্প্রাণ দেহটা রক্তশূন্য ফ্যাকাশে। ঈশান হাত বাড়িয়ে রমণীর নরম হাতটা ধরতে যাবে, তখনই অনুভব করলো খাদের কিনারে গড়িয়ে পড়তে গেল মেয়েটা। মেয়েটার নাম ধরে চিৎকার করে উঠল ঈশান। এবার আর নাম অবধি মুখে উচ্চারিত হলো না। আটকে আসা শ্বাস আটকে বুকে আটকে উঠল। আকাশ পাতাল এক করে চিৎকার করে উঠল ঈশান। তিতির বিছানায় লাফিয়ে বসল ছেলেটা। চিৎকার করে সে আদতে বাস্তবে করছে। উদাম শরীরে শুয়েছিল শাওয়ার নিয়ে। তিতিরকে দেখতে দেখতে কখন যে ঘুমেতে সে পাড়ি দিয়েছে টেরই পায়নি। ফজরের আজান শুনতে পাওয়া যাচ্ছে। সকাল হয়েছে। তিতিরের ঘুম ভেঙেছে তৎক্ষণাৎ। হুড়মুড়িয়ে উঠল মেয়েটা। কোমর অবধি টেনে রাখা চাদরটা একটানে সরিয়ে ফেলল ঈশান। ফুল এসিতেও ঘেমে বিছানাসহ ভেজে একাকার। তিতির দুহাতে ঈশানের বাহু আঁকড়ে ধরে ভয়ার্ত মুখে আর্তনাদ করে দেখল, এই কি হয়েছে ঈশান ভাই? স্বপ্ন দেখছেন? হ্যাঁ, ভয় পেয়েছেন? তিতিরের কথাগুলো সম্ভবত ঈশানের কর্ণগোচর হলো না। ছেলেটার বুকের খাঁচার ভিতরে থাকা অঙ্গটা লাফিয়ে বের হয়ে আসতে চাইল। দুহাতে বিছানার চাদর আঁকড়ে ধরে হা করে নিঃশ্বাস নিয়ে যাচ্ছে ক্রমাগত। কপালে গড়িয়ে পড়া ঘামের কণাগুলো দরদর করে গড়িয়ে পড়ছে। মাথার লম্বা চুলগুলো লেপ্টে আছে কপালের সাথে। দৃষ্টি অপর দিকের দেওয়ালে। যেখানে এতক্ষণ কাতরাচ্ছিল তিতির। সব স্বাভাবিক। গোটা ঘরটা স্বাভাবিক। বাইরে কোনো ঝড় বৃষ্টির ছিটেফোঁটা নেই। জানলা বন্ধ করে রাখা। স্বাভাবিক গতিতে এসি চলছে। সিলিং ফ্যান ঘুরছে মাথার উপর। ঈশানের হাতটা পুনরায় ঝাঁকিয়ে ব্যস্ত কণ্ঠে তিতির ডেকে উঠল, এই শুনছেন? ডাকছি তো। ঈশান এ যাত্রায় উদ্ভ্রান্তের মতো পাশে চাইল। এতক্ষণে ঘোর কাটল। সজল হলো অক্ষিপর। এ পাশে দেওয়ালের দিকে মেঝে দিকে এলোমেলো দৃষ্টি ফেলে তিতিরকে জড়িয়ে নিল নিজের বাহুবন্ধনে। মেয়েটার বুকের বাঁ পাশে চেপে ধরল মেয়েটাকে। স্বামীর ঘামমুক্ত শরীরকে দু হাতে আগলে নিল তিতির। পিঠে হাত বুলিয়ে আদুরে কণ্ঠে তৎক্ষণাৎ শুধল, খারাপ স্বপ্ন দেখছেন? এতটা ভয় পেয়েছেন? কথার পিঠে হাতের বাঁধন দৃঢ় হলো আরো। মেয়েটাকে ঝটকা টানে বিছানা থেকে নিয়ে এসে ফেলল নিজের কোলের উপর। কাঁধে মুখ গুজিয়ে ফুঁপিয়ে উঠল। পুরুষালী দেহটা থরথর করে কেঁপে উঠল কান্নার এসে। তিতির থমকালো, চমকালো। ঈশান কি কেঁদে উঠল মাত্র, নাকি এটা স্বপ্নের ভয়ে? রমণীর কোমল হৃদয় ক্ষতবিক্ষত হলো স্বামীর এই কান্নায়। চোখে পানি চলে এলো তার। ঈশান কথা বলছে না, হাঁপাচ্ছে এখনো। দীর্ঘদিনের বন্দি কয়েদি আলোর দেখা পেয়েছে। প্রাণ ভরে শ্বাস নিতে পারছে না যেন। তিতির আর কোনো শব্দ করল না। শক্ত করে জড়িয়ে রেখে স্থির হলো নিজেও। মাথা এলিয়ে দিল ঈশানের কাঁধে। সময় পেরোলো। সেকেন্ডের কাঁটা ঘুরে মিনিটের ঠাঁই নিল। একক ঘর ছেড়ে দশক ঘরে। তিতির ঘেমে উঠেছে নিজে। ঈশান এসে এখনো দরদর করে ঘামছে। সামান্য হাত বাড়িয়ে এসি রিমোটটা অবধি নিতে পারেনি ছেলেটার হাতের বাঁধন। এক বিন্দু শীতল হয়নি সে বাঁধন। তিতির আর চেষ্টা করেনি। ঈশান শান্ত হলো। খানিকটা ঘন ঘন নিঃশ্বাস গতি কমে এসেছে। গরম নিঃশ্বাস একটু কম অনুভব করতে পারছে নিজের কাঁধে। তিতিরের নরম কোমল হাতটা ছোট্ট অনবরত বুলিয়ে যাচ্ছে ঈশানের বলিষ্ঠ পেশল পিঠের উপর। এ যাত্রায় খানিকটা শান্ত হলো ঈশান। মেয়েটা সেটা টের পেতে মুখ তুলল সিক্ত কাঁধের উপর। ফজরের আজান হচ্ছে। সুমধুর ধ্বনি শোনা যাচ্ছে আজানে। পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, সঙ্গে কুকুরের আওয়াজ। তিতির হাতের তালুতে ঈশানের মুখের ঘামটুকু সযত্নে মুছে নরম গলায় শুধল, এবার বলা যায় স্বপ্ন দেখেছিলে? বাধ্য পুরুষের মতো উপর নিচ মাথা রাখল জিগান। চোখে জোড়া রক্তিম হয়ে ফুলে উঠল। অসহায় মুখে তাকিয়ে রইল। পলকহীন দেখে যাচ্ছে তার সাথে লেপ্টে থাকা রমণী। কি ভয়ঙ্কর বাস্তব স্বপ্ন! ঘুণাক্ষরে মনে হয়নি বাস্তবতায় ঘটেছে
না, সেসব হৃৎপিণ্ডের ধিম এখনো কমেনি বিন্দুমাত্র। ঈশান এতক্ষণে কিছু বলার জন্য মুখ খুলল, অস্ফুট স্বরে বলল, তুই আমাকে? তিতির মাথা ঝাঁকিয়ে আশকারা দিল। কি বলতে চাই ঈশান? শুনতে ব্যস্ত। ঈশান কথাটুকু শেষ করলো না, এক হাতে কোমর খামছে। মাথা ঝাঁকিয়ে আশকারা দিল। কি বলতে চাইল ঈশান? শুনতে ব্যস্ত। ঈশান কথাটুকু শেষ করলো, এক হাতে কোমর খামছে, অন্য হাতে মেয়েটির চুলের নিচে গলিয়ে গিবরাতে সে চেপে কাছে টেনে বিনা বাক্যে অধরঝোড়া ছোঁয়ালো স্ত্রীর পাতলা। হামলে পড়লে এক প্রকার নরম ছোঁয়ায় স্থির রইল না মোটেও। বহুদিনের ক্ষুধার্ত যেন উন্মাদের মতো শুষিয়ে নিতে থাকলো মেয়েটার অধরসুরা। ছেলেটার চোখের পানি গড়িয়ে তিতিরের গাল স্পর্শ করতে লাজুকতা ভুলে তাকালো মেয়েটা। ঈশান আজ বড্ড মনোযোগী, বদ্ধ চোখে আগ্রাসন চালাচ্ছে মেয়েটার। তাল মিলিয়ে উঠতে পারছে না তিতির নিজেও। দুহাতে স্বামীর কাঁধ খামচে ধরে সয়ে যাচ্ছে এই উন্মাদনা। মিনিটের কাঁটা ঘুরতে ঘুরতে পেরিয়েছে দীর্ঘ 10টা মিনিট। ঠোঁট জ্বালা করছে তিতিরের, সম্ভবত কেটে গেছে, নোনতা অনুভব হচ্ছে ক্রমাগত। ব্যস্তভাবে নিজের দিকে টেনে নিচ্ছে ঈশান, এক মুহূর্তের জন্য ছাড়ল না। তড়িৎ কামড়ে ধরছে নিচের, পুনরায় আলতো করে টেনে নিবারণ করছে ব্যথাটুকু। ঈশান থামল। তিতিরের চুলগুলো হাতের মুঠোয় চেপে ধরে কপালে কপাল ঠেকে রাখলো। শ্বাস নিচ্ছে দুজনে। চোখ মুখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে মেয়েটার। ফর্সা মুখটা টকটক করছে এক প্রকার। ঈশান খানিকটা নিজেকে ধাতস্থ করে কাতর কণ্ঠ বলল, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলছি। বিশ্রী দুঃস্বপ্ন, খুব বিশ্রী। স্বপ্নে আমাকে ছেড়ে চলে গেছে। আমি বাঁচতাম কী করে? মরে যাচ্ছিলাম। তিতির বুঝলো গোটাটা স্বপ্ন সম্ভবত তাকে নিয়েছিল। জিভে ঠোঁট ভিজে নিল, জলে ছারখার হয়ে যাচ্ছে সে। স্থির হয়ে এবারে। ঈশান এমন আকুতি আগে কখনো দেখেনি মেয়েটা। হৃদয় দুমড়ে মুচড়ে উঠল। দু হাতে খসখসে মুখটা নিজের ছোট্ট হাতের আঁচড়া নিয়ে ঠোঁট ছোঁয়ালো ঈশানের পুরো মুখে। শীতল ললাটে নাকের ডগা, দু গাল চিবুক, সর্বশেষে পোড়া ঠোঁটে শব্দ করে ভেজা চুমু এঁকে দিল। আদুরে কণ্ঠে বলে উঠল, কী দুঃস্বপ্ন দেখছিলেন? আমি শুনতে চাই। কিন্তু বললেন আমি চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। বাকি শোনার প্রয়োজন বোধ করলাম না আমি, যেটা কখনো হবার নয়। এই দুঃস্বপ্ন শুনে সময় নষ্ট করব না কেন আমি? কোথায় যাব? কেন যাব? আপনি বা কেনই যেতে দিবেন? এত শরীরে এত কসরত করে জোর বানিয়েছেন কেন? তিতির আঙুল ঠেকালো ঈশানের বুকের বাঁ পাশে, জায়গাটা চিহ্নিত করে বলল, দু হাতের বাঁধনে এইখানটা শক্ত করে চেপে রাখবেন। এই বুকের মালকিন তো আমি, এই মালিকানা আমি ছাড়বো কেন? পাগল নাকি? ভালোবাসি 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 তিতির, উন্মাদের মতো ভালোবাসি। যতটা ভালোবাসলে তোর জন্য মৃত্যু কবুল ততটা। তিতির ঈশানের অশ্রুসিক্ত চোখের পাতায় চুমু উঠল, শুষে নিল যুবকের অশ্রুটুকু। শান্ত কণ্ঠে বলল, ওই গানটা কি যেন? আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? গানটা শুনছেন? গানটা, হ্যাঁ, আমি উল্টো করে গানটা বলি। হ্যাঁ, তোমায় ছেড়ে কোথায় যাব আমি? বলবো কে? এমন করে ভালোবাসি। ঈশান শক্ত করে চেপে ধরল তিতিরের ধনুকের ন্যায় বাঁকানো কটিদেশ। চোখ দুটো বুঝে 4টি লাইন আওড়ালো কোনো সুর ছাড়াই। আমায় দিও একটুখানি ছোঁয়া, আমায় দিও একটুখানি মন। ঈশানের অসহায় অশ্রুসিক্ত মুখটা ওপর আরেক দফা ঠোঁট বুলিয়ে গেল মেয়েটা। আচমকা কেঁদে ফেল হু হু করে। আজ প্রথম ঈশান ভালোবাসে শব্দটা বলল। এটাই শুনতে চেয়েছিল তো সে। খুব করে শুনতে ইচ্ছা করছে স্বামীর মুখে ভালোবাসে শব্দটা। তিতির মুখ এগিয়ে নিয়ে কানের কাছে নিয়ে কান্না আটকে ফিসফিস করে উঠল, তোমায় ছেড়ে যাব কোথায় যাব আমি? কোথাও না, যাব না, কোথাও যাব না। সাজের মায়া পর্ব 39। কালকেও 40 পর্ব দেব, যদি ভালো রেসপন্স পাই কালকে 40 পর্ব দেব। নির্লজ্জ ভালোবাসা 3টে পর্ব আছে, ওটা দিলে শেষ। আর অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেল গল্পটা, ওটাও 3টা কি 4টা হবে। আর কলঙ্কের কারুকার্যটা আর গ্রাস রাত্রিটা রানিং চলবে এখন।